Hello viewers, Assalamu alaikum. This is Master Jahangir Alam. Before you to take this live class, today I'm gonna teach you something very special and informative that can make you enlightening. By the way, let's get started. Let's get the ball rolling. Let's begin. Whatever you say. At the very beginning, I would like to say something contrary to nature, but not alien to my nature. তো যেটা বলার সেটা বলি. What I have to say is that why I always claim to be the best, by far the best, out and away the best, far and away the best, much the best, whatever you consider, I don't care. তো বাই দ্য ওয়ে যেটা বলি, আমি সবসময় এই জায়গাটায় আল্লাহর রহমতে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম সেকেন্ড টু নান, মানে এখানে আমি অদ্বিতীয়। এখন কেন অদ্বিতীয়? বই লেখালেখির ক্ষেত্রে আমাদের দেশে যতগুলো রাইটার আছে এই সেকশনে আসছে, এখানে মানে কি বলবো, যে নাম যদি উল্লেখ করে বলি, ক্যাসাল বাদে যাচ্ছি না, প্রমিনেন্ট যারা স্কুল কলেজে বই বের করছে বা তাদের বই একাডেমিকলি চলে, তারা এই হাই স্কুল কলেজে বই চালাই টাকা দিয়ে, পাঠ্য করে, নোট দিয়ে। কিন্তু আমার বই আল্লাহর রহমতে আমি কখনো কাউকে টাকা দিয়ে বই চালাইনি। তারাও এই জব সেকশনে বই বের করছে, প্রমিনেন্ট রাইটার বলবেন, তারাও জব সেকশনে বই বের করছে। গত 10-12 বছরে আমি এগুলো দেখছি, কিন্তু কেউই টেকে নাই। আর আরেকটা বিষয়, আমার আগেও যারা বই বের করেছে, তারা এখানে তাদের ভুল উত্তরগুলো, শত শত ভুল উত্তর, ভুল ব্যাখ্যা প্রতিনিয়ত এটা চলতেই আছে, এখনো আছেই। আস্তে আস্তে যেমন যে বইটা নিয়ে আমার লাইফে অনেক কিছু হারিয়েছি। অনেকে মনে করে যে আমি কেন এরকম, অনেকে মনে করে যে হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট ম্যান, হি বিহেভস রুডলি টু অল অফ আস, মানে আমাদের সবার সাথে সে রুড না। আমি জ্ঞান বুদ্ধির পর থেকে আমি এই রুডনেসটাই দেখে এসেছি। আর একটা বিষয়, আমার জীবনের লক্ষ্য আছে। আমার সবসময় ওই যে একটা কথাই আছে, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। আমি কি করতে যাচ্ছি বা আমার আউটকামের পরে দেখেন, আমি যেটাই করি না কেন, অ্যাজ এ টিচার হিসেবে আমি সবসময় চেষ্টা করি দেশের শিক্ষার্থীরা সঠিকটা শিখুক। অ্যাজ এ রাইটার হিসেবে আমি সবসময় চেষ্টা করি ইংরেজিতে একটা কোয়ালিটি চেঞ্জ আসুক। I'd like to bring about a revolutionary change in the education system of Bangladesh. Many a person says that I can't speak English fluently. It doesn't matter. Why do I have to be a fluent speaker, as I don't have the opportunity of speaking English every day? মানুষ বলে যে আমি অহংকারী, সাইকো। সো হোয়াট? আপনি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। এ পর্যন্ত ইনশাল্লাহ আসছি, ওই যে বললাম, উপরে আল্লাহ পাক আছে, উনি জানে আমি যেই লেভেলের পরিশ্রম করতে পারি। গতকাল আমি চিন্তা করলাম যে আমি আমার স্ট্যামিনাকে আবারও চেক করব, আমি কত ঘন্টা পরিশ্রম করতে পারি। তো সত্যিকার অর্থে প্রায় অনেক দিন পরে আমি মোটামুটি এই যে টানা ক্লাস নেওয়া এবং কম্পিউটারে বইয়ের পুনরায় বইয়ের ইন্টারনালি অনেক চেঞ্জ আনছে ভিতরে, আনসার থেকে শুরু করে প্রেজেন্টেশন, এক্সাম্পলে। তো আমার ওয়াইফকে বললাম, আফটার 10 years I possess the same potential, same energy like before. 10 বছর পরেও আমি দেখলাম যে না, আমার ওই স্ট্যামিনা, এই দম আল্লাহর রহমতে এটাই আছে, যদিও চুল গোলাপে গেছে। সো হোয়াট? শোনেন, একটা কথা বলি, আপনি ইতিহাসে কখনো দেখবেন না যে রাজা কখনো, ওই যে বললাম সাবমিশন, এক আল্লাহ ছাড়া কোনো বাদশাহ, কোনো এম্পায়ার। আমার ছোটবেলা থেকে, যখন আমি ছোটবেলায় এই যে আমরা খেলতাম গুদার বল, বুঝেন, কুচুরি পানার যে নিচের অংশটা থাকে, এইগুলো গুছিয়ে বল করা হতো। তো এইগুলো বল দিয়ে আমরা খালি পায়ে খেলতাম উঁচা নিচা মাঠের উপরে। তো যখন আমি বেড়ে উঠছি যাদের সাথে, আমি প্রথমে আসলে শারীরিকভাবে বেশ দুর্বল ছিলাম। এর কারণ আছে, আমার নানি বলে 3 মাস, মা বলে 6 মাস, যে 6 মাস বয়স থেকে আমার নানি আমাকে তার কাছে নিয়ে যায় রাখছে। আমি মায়ের দুধ পান করার সুযোগটা ওইভাবে পাইনি। আমি বেড়ে উঠছি নানির কাছে, সাবু ঘাটি, তারপরে মানে কি বলবো, যে এগুলো আটা ঘাটি, এইগুলোর উপরেই আর কি। যেহেতু একটা সন্তান মায়ের দুধ না পেলে, শিশু খাদ্য ওইভাবে তখন তো ওই সময় গ্রামে অ্যাভেলেবল না। তো
ফিজিক্যালি আমি শুরুর দিকে বেশ দুর্বলই ছিলাম, কিন্তু আমার মানে কি বলবো, মানসিক শক্তিটা, মেন্টাল স্ট্রেংথ দেখেন। তো আমার সাথে ওই সময় যেমন বেড়ে উঠছি বন্ধু বান্ধবের মধ্যে, প্রাইমারিতে খুব মানে একসাথে উঠতাম বসতাম খেলতাম, এইরকম বন্ধু বান্ধবের মধ্যে দুই একটা এক্সাম্পল বলি। সাপোজ নজরুল, মাসুদ, তারপরে গফুর, আসাদুল, এরা আমার লাইভ হয়তো বা তাদের সামনে যেতেও পারে। তো যখন এই গুদার বল খেলা হতো, আমি আসাদুল এবং ইয়ার শরীর যদি গফুরের দেখেন, দেখবেন ওরা কিন্তু আমার চেয়ে শরীরে বেশ বড় এবং বেশ শক্তিশালীও। তো আমি ওদের দুইজনকে একদিকে দিতাম যে তোরা দুইজন একদিকে খেল, আমি একাই খেলবো, মানে ফুটবল যেভাবে খেলা হয়। তারপরে আমার হারার নজির খুব কম, হারি না যে তা না, কিন্তু খুব কম। তা আর একটা এক্সাম্পল টানি পড়ানোর আগে, এই পড়ানোর পর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আই উইল এক্সপ্লেন। তো এই পড়ানোর মধ্যে এক্সপ্লেন করবো। আর একটা হলো নজরুল, মাসুদ, জাহাঙ্গীর। তো মাসুদ বেশ শক্তিশালীও, আমাদের চেয়ে 2-3 বছর বয়সে বড়। নজরুল আমার চেয়ে বছর দেড়েকের বড়। তো নজরুল আর মাসুদ যখন মারামারি হতো, মাসুদ নজরুলের কাছে মার খাইতো। নজরুল আর মাসুদ যখন মারামারি হতো, তখন মাসুদ নজরুলের কাছে মার খাইতো। আমি যখন মাসুদের সাথে মারামারি করতাম, আমি মাসুদের কাছে মার খাইতাম। এবং এই মাসুদ কিন্তু আমার মানে সম্পর্কে মামাতো ভাইয়ের ছেলে আর কি, সে ভাতিজা হচ্ছে, কিন্তু সে বয়সে বড়। তো ঘুষি মেরে সে একবার দুইবার আমার নাকটাও ফাটিয়েছিল। তো পরবর্তীতে আমি কিন্তু ওই যে বললাম বকেয়া রাখতে হয় না, তো ছোটবেলার ইয়েটা বলার কারণ আছে, আমি পড়ানোর সাথে কিন্তু রিলেভেন্স আমি দেখাবো। আর নজরুল আবার আমার কাছে মার খাইতো। তো এখন মজার বিষয়, এরা আমার চেয়ে বয়সে বড়, কিন্তু এরা আমার 2 থেকে 3 বছর পরে এসএসসি পাস করছে। তারা মেধাবীও, কিন্তু মাসুদ অতটা মেধাবী না, ট্যালেন্টেড না। নজরুল মেধাবী ছিল, ও ইংলিশে অনার্স করছে। তো এই যে এগুলো বলার কারণ, আমি ছোটবেলা থেকেই নিজেকে 8-10 জন সাধারণ বাচ্চার মতো ভাবতাম না। তো এখন আমার মামাতো ভাই আছে একজন, উনি বিএনপির একজন বড় নেতা, চেয়ারম্যান। তো উনার মেয়েও আমার চেয়ে 1 বছরের বড়। তো আমার বয়স যখন ধরেন এই যে 1, 2, এই 3 এই রেঞ্জে পড়ছি, 1, 2, তখন উনার অনেক সম্পদ, উনার এখন বড় ব্যবসা আছে। তো এখন ভালো কথা, আমি তখন থেকে উনাকে আমার কন্টেম্পোরারি কম্পিটিটর মনে করতাম, যে আপনি যা উপার্জন করছেন, আপনার চেয়ে আমি ইনশাল্লাহ জীবনে বেশি উপার্জন করবো। তাই আল্লাহর রহমতে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ প্রুভেন মাইসেলফ, ডান দিস, আনক্রাউন্ড কিং। হয়তো বা মুকুট নাই, কিন্তু আল্লাহর মতো আমি প্রুভ করছি। একসময় মানুষ আমাকে আমার দাদার 70 বিঘা জমির গল্প বলতো, আমি বলতাম যে আমি এর চেয়ে ইনশাল্লাহ বেশি কিছু করবো। মানুষ বলে শালা গোপ্পা। তো লেখালেখির জগতেও যখন আমি প্রথম আসি 10 সালে, আমি বলতাম যে এখানে আমি রাজত্ব করব। তো বইটা অনেক ছোট ছিল, ধীরে ধীরে আমাকে কিন্তু আহামরি উল্লেখযোগ্য 2-1 জন ছাড়া কেউই হেল্প করেনি। সবাই আমার অবস্টাকল হিসেবে ছিল। কথাবার্তা মুখের সামনে বলে যেমন নিরুৎসাহিত করছে, শিক্ষার্থীদের আমার বই কিনতে নিষেধ করছে। আমার ব্যাচমেট অনেকেই আছে, 2-1 জন যারা কোচিং এ ক্লাস নিত, 2-4 জন, তারা আমার বইটা কেনার জন্য না বলছে। তো ভালো কথা, এগুলো বিষয় না। আল্লাহর রহমতে নিজের কোয়ালিটি, এই যে বললাম 1-to-1 মার্কেটিং করে একটা পর্যায়ে কনভিন্স করে, এই যে এখন লাখ লাখ কপি বিক্রি হয় একটা বইয়ের প্রিন্ট। এখন যদি মাস্টারের সুপার এডিশন আমি বের করি, আই গ্যারান্টি শুধু একটা প্রিন্টে কমপক্ষে হলো 5 লাখ বই ইনশাল্লাহ বিক্রি হবে। এখন আমরা পড়াশোনা শুরু করি। ইংরেজির ক্ষেত্রে আগে ছোটবেলায় শুনতাম অমুকে ইয়া বড় রাইটার, অমুকে ইয়া বড়, তমুকে ইয়া বড়, কিন্তু সময়ের বিবর্তনে দেখতাম তারা যে পরিমাণে ভুল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, ইনাদের বই পড়ে ওনারা ওই সময় আসলে পসিবল ছিল। যেমন আমি চাইলে আমিও কিছু কিন্তু টুকটাক ভুল করছি, এগুলো দফায় দফায়, কিন্তু হ্যাঁ আমার মানে শেখানো তাদের শেখানো আলাদা। বেসিক গ্রামার লেখা কঠিন না, আমিও লিখলে কিন্তু বেসিক গ্রামার এত বেশি বিক্রি হবে না। মানুষ ওই জিনিসটাই কিনে যেটার বেশি প্রয়োজন। মাস্টার বইটা যত বিক্রি হবে, আমি যদি এখন বেসিক গ্রামার লিখি, এর 10 ভাগের 1 ভাগও বিক্রি হবে না। দ্যাটস দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। কারণ আমি হিউম্যান সাইকোলজি, বিশেষ করে লেখা পড়ার এই সেকশনটাই খুব ভালোভাবে বুঝি। আমি একদম গ্রাসরুট লেভেল থেকে এই জায়গায় টপ লেভেল পর্যন্ত যে লেভেলে রিসার্চ করছি, সময় গেছে, শ্রম গেছে, নিজের কিছু ক্ষেত্রে ইমেজ টার্নিশ হয়েছে, অর্থ গেছে। আপনারা মনে করেন যে আমি এখানে মনে হয় শুধু বই বিক্রি করতে আসছি, নো, আমার অন্য কোনো ডেস্টিনেশন ইনশাল্লাহ আছে। কাছাকাছি আসতেছি, সময় হলেই বুঝিয়ে দেবো যে আসলে আমি কি চাই, আপনারাও বুঝবেন। তবে আমার কখনো মাকসাদ, যেটাই বলি, ডেস্টিনেশন বা গোলটা কখনোই নেগেটিভ না, অলওয়েজ পজিটিভ। বাট আমি সবসময় একটা কথা বলি, আই এম আ ভেরি সেলফ রেসপেক্টিং পারসন। আমি নিজে সেলফ মেড পারসন আল্লাহর রহমতে। এই জন্য আমাকে কেউ বিন্দু মাত্র আন্ডার এস্টিমেট করুক, ওই যে বলে আই মাস্ট গেট হোয়াট আই ডিজার্ভ, আমার সেটাই পাওয়া উচিত, ঠিক আছে, যেটার আমি যোগ্য। এই জায়গায় আমাকে আন্ডার এস্টিমেট করা মানে, ওই যে বললাম, মাস দিয়ে রাখলেন, সময় মতো আমিও বুঝিয়ে দেবো, আর আমি বুঝাতেও পারি। আমাকে নিয়ে চুলকাতে 21 সালে আমি বলছিলাম যে আমি ডিসেম্বরে এডিশন বের করব। তো পরবর্তীতে
বিভিন্ন গ্রুপগুলো দেখতাম যে জুনে বের করলো আবার এডিশন, ধান্দাবাজ ব্যবসায়ী, মানে খুব মারাত্মক লেভেলে। আর আমার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে মাস্টার বইয়ের ভুল ত্রুটি বের করা, নেগেটিভিটি, এগুলো আজ নতুন না, 18 সালে ফেসবুকে আসার পর থেকেই দেখছি আমি। তারপরে 22 সাল পর্যন্ত কখনো স্ল্যাং আমার জানা মতে ইউজ করিনি, একটা ক্ষেত্র ছাড়া। কিন্তু পরে দেখলাম যে না, এদেশের লোকজনই আসলে রিয়েল চুতিয়া। একদম কেউ কেউ আছে উচ্চ শিক্ষিত সনদধারী, কিন্তু মানে কার্যক্রমে চেহারাই মানুষ, কিন্তু আচরণে পিওর শুয়ারের বাচ্চা। এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর এই যে গালিগালাজ, আমি এত গালিগুলোকে দমিয়ে রাখছিলাম। আমি ছোটবেলা থেকে বড়ই হয়েছি গালিগালাজের উপরে। চট, থাপ্পড়, লাথি, হাই লেভেলের টর্চার, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার। পারিপার্শ্বিকতায় বাপ যেমন গালিগালাজ করতো, মারতো, তেমনি বাপ এটাও বলতো তুই মার খেয়ে আসবি। আশেপাশের লোকজনকে চাইলে আমি দাঁত মুখ ভেঙে হাতে ধরিয়ে দিতে পারতাম, এখনো পারি। তবে হয়তো বা সামনে কিছু স্যাম্পল ইনশাল্লাহ রাখবো। কিন্তু আমি মার খাইতাম, ভিতরে জ্বলতাম। আমার বাপ বলে তুই মার খেয়ে আসবি, আর আমার ছোট ভাইকে বলতো তুই প্রয়োজনে মার্ডার করে আসবি, যত টাকা লাগে দেবো। ঠিক এইভাবে লাইসেন্স করা হতো। এই যে ভিতরে কত বছরে জানেন, এটা আমি ফেস করছি 2024 সাল পর্যন্ত এসে। এখানে দেখছি যে আসলে সমাজে, সংগঠনে, কোনো জায়গাতে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। লাস্টের এক্সাম্পল বলি, এই যে আমি একটা মসজিদ করব, এলাকায় আমি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা করব, মানুষের কাছে হাত জোড় করে করে অনুরোধ করছি যে আপনার এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে, রাস্তার ধারে ডোবা, জায়গাটা বিক্রি করেন, আমি একটা মাদ্রাসা বানাই, একটা ইতিমখানা বানাই, বা দেখা যায় যে আমি একটা ভালো মানে সুন্দর একটা মসজিদ বানাই বা একটা মক্তব বানাই। না, আমি বহুত জনের কাছে হাত এলাকায় অনুরোধ করে করে মানুষের ভাবতে ভাবতে 5 বছর 7 বছর আমি পারিনি। লাস্টে গত দিনে মসজিদের দলিল করার কথা, সেখানেও দেখলাম কোনো না কোনো এক ধরনের পরোক্ষ সিন্ডিকেট, কিন্তু আমি পারিনি, আমি হেরে গেছি। তো এরপর থেকে আমি ডিসাইড করছি, ওই যে বললাম, এখন থেকে আপনারা যার যা ছেড়ে, আর মাস্টারের ওই যে খারাপ ভাবে বলে অনেকে আমার লেখেছি, তাতে বালডা ছেড়ে গেল। আপনারাও পারলেন আমার বালডা, এই যে বললাম, যারা আমার বিরোধী, ছিঁড়ে নিয়েন। এখন পড়ানো শুরু করি। এই কোশ্চেনটা দেখেন যে আমি কেন আনসার নিলাম। এই যে দেখেন, মাস্টারে কিন্তু আগে শুধু একটা আনসার ছিল বি, আমি আবার এ অ্যাড করলাম। এটা হলো আমাদের সুবিধার্থে, মানে একদিকে পারবো না, আরেকদিকে আপনাদেরকে বুঝাবো। পুরা বই চেঞ্জ আসবে, তার পক্ষে রেফারেন্স দেখে। আমরা মডার্ন গ্রামার অনুসারে জানি যে এ নাম্বার অফ ইকুয়ালটাকে আমরা সরিয়ে রাখি, ইকুয়ালটাকে যে এ বা এন, যখন এই যে এন আছে ইকুয়াল থাকার কারণে এন বসলো, মানে আর্টিকেলটা পরিবর্তিত হয় যদি নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে। আর অ্যাডজেক্টিভটা যদি কি দিয়ে শুরু হয়, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে ইকুয়াল ই, এই কারণে এন হলো। ধরেন এটা যদি এমন হতো, দেয়ার ইজ এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ইন দ্য ক্লাস, তো এখানে সমান সংখ্যক, মানে যতজন বালক ততজন বালিকা। তো এই জায়গায় তো আমাদের আর হওয়ার কথা ছিল না, এখানে আসলে এইটা একটা গ্রুপ বুঝাচ্ছে, সমষ্টি। এই সমষ্টি বুঝালে তখন ট্রেডিশনাল গ্রামারে কিন্তু এই জায়গায় ভার্ব সিঙ্গুলারই হতো, ট্রেডিশনাল গ্রামারে ভার্ব সিঙ্গুলার হতো। আমি যা কথা বলি প্রতিটার ক্ষেত্রে প্রেজেন্ট প্রুফ দেবো, অকাট্য রেফারেন্স। আর আরেকটা বিষয় বলি, আমি যদি মানে পিএইচসি যারা কোশ্চিন তৈরি করে তারাও যদি সবে একসাথে বসে, তখনও বলি এখনো বসে, এই জায়গাগুলো নেই। বাংলাদেশের যত রাইটার আছে, এই জাতীয় রাইটার হোক, গ্রামার রাইটার হোক, যত ইংলিশ টিচার আছে, এই কোশ্চেন গুলা এইভাবে এক্সপ্লেন করার ক্ষেত্রে বা এগুলো রিসিভ করার ক্ষেত্রে সবগুলো এক লাইনে দাঁড়াবে। আমি এক সাইডে থাকবো। যদি তারা আমাকে ডিফিট করতে পারে, আই লিভ দ্য ফিল্ড, আমি এই ময়দান ছেড়ে চলে যাব। বললাম পিএইচসি যে প্রচুর কোশ্চেন ভুল করে, তো তাদের অপিনিয়ন তো নেওয়ার দরকার নাই। দে আর নট এক্সপার্টস, দে আর নট এক্সপার্ট। তো এবারে আসেন, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, আর এখানে ইজ আ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। প্রশ্নকর্তারা কিভাবে প্রশ্ন তৈরি করে এগুলো আপনারা জানেন না, আর আমি 99.50 প্রতিটা কোশ্চিন যদি এক লাইনের হয়, এটুকু হয় কোত্থেকে কপি করছে, কিভাবে কপি করছে, ওর সাথে কি জোড়া দিছে, আল্লাহর রহমতে এগুলো শ্রম দিয়েছি পিছনের 16টা বছর, এতটাই পরিশ্রম। এখন আমার ডেডিকেশনের একটা স্তর বলি, আজ পর্যন্ত বউকে নিয়ে কোথাও বেড়ানোর, আমার বউ মাঝে মাঝে এটা কমপ্লেন করে। তো আমি বলছিলাম যে তোমাকে বিয়ের আগে যে শর্ত দিয়েছিলাম যে শহরে একটা ভালো মানে কি বলে বাসা বাড়িতে রাখবো, গ্রামে রাখবো না, এক এটাই ছিল। আর দুই হলো তোমাকে বগুড়ায় তার মানে আমার দুঃসময়ে পাশে থাকার জন্য যে আইজুল হক কলেজের সামনে একটা বাড়ি করে দেবো। তো তোমার কমিটমেন্ট তো আমি রাখছি। বললাম তারপরে দেখো তোমার গহনা বলি, পরে একটা বাড়ির জায়গায় আমি তোমাকে 2টা বাড়ি করে দিয়েছি। এই যে বাসা ভাড়া উঠাও, খাও দাও, ঘুরে বেড়াও, স্যাক্রিফাইস আমার জীবনে যদি সর্বোচ্চ করে থাকে, হ্যাঁ সবকিছুর মানে স্যাক্রিফাইস আছে, এটা মানুষ বাইরে থেকে দেখে না। আমি বেশিরভাগ সময় খাবারটাও সময় পাই না। মানুষ মনে করে যে এত সময় কই পাই, আমি একসাথে সবকিছুই করি। কম্পিউটারে লেখালেখি করি, এই যে বাঞ্চত ফলোয়ার যারা বাজে কমেন্ট করে এদেরকে ব্লক দিই, ঠিক আছে। এর মাঝখানে দেখা যায় যে
প্রশ্নের সোর্স খুঁজি, এখানে ধরেন মানে বইগুলা ফেলে রাখি যখন যেভাবে আমার প্রয়োজন। মানে ওয়ান ম্যান, এই যে বললাম ভার্সাটাইল জিনিয়াস, যেভাবে আল্লাহর রহমতে কাজ করা যায়। আমি এখানে আসলে ওয়ান ম্যান আর্মি বা ওয়ান ব্যান্ড আর্মি যেটাই বলেন। তো এক্ষেত্রে দেখেন, এটা মডার্ন অনুসারে এমজি অনুসারে রাইট, এটা এমজি অনুসারে রাইট, আর এটা টিজি। এখন আমি উত্তরটা কোনটা দেব? আমি উত্তর দেব প্রশ্নকর্তা যেখান থেকে কপি করেছে ঠিক ওই অনুসারে, মানে প্রশ্নকর্তা কোন বই কপি করে কি উত্তর নিয়েছে। এখন এটার প্র্যাকটিক্যাল প্রুফ দেখায়। এটা বাজারে অন্যান্য বইয়ে উত্তর দেওয়া আছে এ, ঠিক আছে, কিন্তু আমি উত্তর দিয়েছি বি। প্রশ্নকর্তা কিভাবে তাহলে কপি করলো? এটা কপি করছে কিভাবে দেখাই। এটা প্রয়োজনে লাস্ট বিসিএস এর উদাহরণ দিই। সর্বশেষ যে বিসিএস পরীক্ষা হয়ে গেল, এই বিসিএস এ দুটা প্রেপোজিশন আসছে, আরো দুই একটা কোশ্চিন আছে। এর আগেও বিসিএস এ কোশ্চিন করা হয়েছে পিসি দাসের বই থেকে, পিসি দাসের এই যে বইটা থেকে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। তো এবারে যে দুটা কোশ্চিন আসছে, যে শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, ঠিক আছে, এই কোশ্চিনটা করা হয়েছে পিসি দাসের এই বই থেকে। দেখেন, আগে বলেনি, শি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, এই কোশ্চিনটা 47তম বিসিএস এ আসছে। এরপরে আসেন পাস্ট, এটা পার্টিসিপাল প্রেপোজিশন থেকে আসছে, পার্টিসিপাল প্রেপোজিশন পিসি দাসের বই থেকে, আমি লাস্ট ক্লাসে দেখালাম। তারপরে আমি এটার রেফারেন্স দেখাই আপনাদেরকে। প্রশ্নকর্তারা এই যে দেখেন, এই কোশ্চিনটাও আসছে, গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে, দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ, এই যে দেখেন। তো মূল কথা হলো, প্রশ্নকর্তারা শুধু পিসি দাসের বই থেকে না, এই যে এই বই থেকেও কোশ্চিন করে, ঠিক আছে। তারপরে পিকেডি সরকার স্যারের বই থেকেও কোশ্চিন করে, এ টেক্সট বুক অফ, আবার এই যে এই বই থেকেও কোশ্চিন করে, এই বই থেকেও কোশ্চিন করে। আমি এগুলোর প্রুফ দেখাতে পারি। মানে শুধু এই দু সাইডটা না, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেমন্ড মার্ফির বই থেকেও কোশ্চিন করে, তারপরে জিআরই জিম্যাট থেকেও কোশ্চিন করে, অক্সফোর্ড ডিকশনারি থেকে, কেমব্রিজ মানে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, লংম্যান ডিকশনারি, এগুলো থেকেও কোশ্চিন করে। আবার অনেক প্রশ্নকর্তা দেখি কলিন্স ডিকশনারি থেকেও কোশ্চিন করছে। আবার দুই একজন কোশ্চেন সেটার যারা, তারা দেখছি দ্য আমেরিকান হেরিটেজ ডিকশনারি থেকেও প্রশ্ন করছে। তো প্রশ্নের শেষ নাই, দুই একটা আবার প্রশ্ন দেখছি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকেও আছে। মানে বিভিন্ন সোর্স থেকে তারা প্রশ্ন তৈরি করেন। আমাকে আমার প্রয়োজনে সবগুলোই ফাইন্ড আউট করতে হয়। তাহলে এই কোশ্চেনটা কোথায় কিভাবে করছে সেটা আমরা এখন দেখে নিই। যে কেন আমি বললাম যে প্রশ্নকর্তা উত্তর নিয়েছে এটা। পিএসসি যদি প্রশ্ন করে, বললামই তো যে তাদের প্রশ্নকর্তা আমার কাছে বসলে, ওই যে বললাম, অদক্ষতা একদম সুস্পষ্ট ভাবে ফুটে উঠবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে দেখেন, 105। পিসি দাসের এই বইটা মূলত এটা কম্পাইল করা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই। রেনান মার্টিনের বই থেকেও প্রচুর কোশ্চিন করা হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। আবার জেসি নেসফিল্ডের বই থেকে দেখেন কোত্থেকে করা এবং কিভাবে। খেয়াল করেন, এই যে দেখেন, এ গ্রুপ অফ, এখানে প্রথমে কি আছে দেখেন, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস, এ নাম্বার অফ বয়েজ ওয়ার কট কপিং। ভালো কথা, এই জায়গায় দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ, আর এই বাড়তি অংশ কপি মারছে এখান থেকে। যে প্রশ্ন করতে পারবে ইংরেজিতে এটুকু কমন সেন্স আছে, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস। এখন এর সাথে এই যে প্লেইং ইন দ্য ফিল্ড লাগাই দিলে কোনো সমস্যা নাই। যে দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস, এখন আমি না লাগিয়ে ইন হিজ ক্লাস, ইন তার ক্লাসে অনেক, ইন হিজ ক্লাস। ভালো কথা, এই প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তো এর পরিবর্তে উপরে আছে যে কি আছে, যে গ্রুপ অফ বয়েজ, এ লট অফ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। আমি এই জায়গায় এটা রিপ্লেস করে দিলাম, এটুকু তো পরিবর্তন করা ব্যাপারই না। মূল কথা হলো এটা, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ, ঠিক আছে। এই বয়েজরা কি করতেছে, তার ক্লাসে না, যে মোটামুটি সংখ্যক ছেলেরা মাঠে খেলতেছে। মূলত এখান থেকে মডিফাই করা। এর আর একটা প্রমাণ দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। বিসিএস এর কোশ্চেন এটা, সেটা সম্ভবত আসছে কততম বিসিএস এ, রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। এটা কি পাস্ট পার্টিসিপল, এ রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার, অফিসার লিভস নেক্সট ডোর, লিভস নেক্সট কোশ্চেন। এখানে খেয়াল করেন, এই যে দেখেন, এ রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ইজ অফ পাস্ট পার্টিসিপল।
প্রশ্নকর্তার ওটুকু করাই যায়, আমি যদি জানি যে এ রিটায়ার্ড অফিসার, একটা সেন্টেন্স তৈরি করা কোনো ব্যাপার না। কিন্তু তারা এইগুলো থেকে কপির উপরে কপি, স্লাইড চেঞ্জ, স্লাইড মডিফাইড, তাছাড়া কিছু না, স্লাইড মডিফাইড। তাহলে এটা বি নাম্বারটা, এটা এমজি অনুসারে রাইট, সরি এ নাম্বারটা এমজি মডার্ন গ্রামার অনুসারে এটাই রাইট। এখন মাস্টার বই আমরা দেখেন কিভাবে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা এখানে বলাই আছে। এই যে দেখেন, এখন আপনি এই জায়গাতে আনসার আপনাকে কি করতে হবে, এটার আনসার, এটা কোত্থেকে আসে, এটা আসা হলো, এটা ইকুয়ালি উদাহরণ দেখবেন। এটা প্রথমে বাজারে যারা অন্যান্য মানে ওই সময় সলিউশন বের করছিল প্রশ্ন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এটা, ঠিক আছে, বা অন্যান্য এই জাতীয় বই ছিল, তারা উত্তর ভুল করছিল। রাইট আনসার হবে ইস। তো ভালো কথা, কেন এটা আমি একদম অরিজিনাল সোর্স থেকে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির ইকুয়াল শব্দ থেকে এই লাইনটা আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিছি, দেখেন গতকাল পোস্ট দেওয়া আছে। তো ব্যতিক্রম আছে, এই যে দেখেন এখানে যেমন ইস, এখানেও দেয়ার ইজ আ, এটা মূলত ট্রেডিশনাল গ্রামার, কিন্তু মডার্ন গ্রামারে এখনো গ্রুপ অফ ওয়ার্ডস বোঝানোর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার আছে। তো এই যে দেখেন এক্ষেত্রে দুটাই রাইট, এক্ষেত্রে দুটাই রাইট, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। তবে এখন যদি মানে এখন ব্যবহারের ক্ষেত্রে এটাই ব্যবহার করবেন, কারণ ট্রেডিশনাল গ্রামারের অনেক নিয়ম কানুন এখন অপ্রচলিত হয়ে গেছে, এগুলো আর এখন মডার্ন ইউজেজে চলে না। এখন মারামারির বিষয়, এই যে মারামারি কোন জায়গায়, দেখেন কে কার সাথে পারে আর কে কার সাথে পারে না। কে কার সাথে, দেখেন হেয়ার দেয়ার সিঙ্গুলার ভার্ব এ নাম্বার প্লাস প্লুরাল নাউন। এই যে দেখেন দেয়ার ইজ এ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস, রেন অ্যান্ড মার্টিন, ঠিক আছে, ইজ। দেয়ার ইজ অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ, দেখেন আমি কিন্তু চুরি করিনি, একজন লেখক হিসেবে আপনারা বলেন কপি পেস্ট, আরে রেফারেন্স নেওয়া, এর জন্য স্টাডি করতে, আমি কি অস্বীকার গেছি যে আমি কারো বই থেকে নিনি, ঠিক আছে। আর অন্যরা তো আমার বই থেকে আমার সুন্দর করে সাজানো গুজানো নিয়ম, ঠিক আছে, সিম্পলিফিকেশন করা, ব্যাখ্যা, এগুলো তো বাংলাদেশে কম্পিটিটিভ এক্সাম বলি, সহজ বলি, যেগুলো বই আছে, এরা সবগুলাই সোর। আমি মেহনত করে এই বিভিন্ন সোর্স থেকে স্টাডি করে গুছাই, তারা উইদাউট কি বলবো যে প্রায়র অথরাইজেশন, কোনো ধরনের অ্যাপ্রুভাল ছাড়াই আরামসে ব্যবহার করে। তারপরে দেখেন দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজিং নাম্বার অফ কেসেস অফ দ্য ডিজিজ, মানে এই কেসের, রোগটার অনেক ধরনের মামলা না, কিন্তু এখানে কেস মানে ক্ষেত্র। তাহলে যে দেখেন হ্যাজ বিন, তাহলে কি হচ্ছে অ্যান ইনক্রিজিং নাম্বার। তো হেয়ার দেয়ার এর পরে আমাদের কি হতে পারে, সিঙ্গুলার ভার্ব হতে পারে। তারপরে দেখেন দেয়ার ইজ আ গ্রোয়িং নাম্বার, এই যে দেখেন গ্রোয়িং নাম্বার অফ উইমেন ইন হাই প্রোফাইল পজিশন অফ দ্য গভর্নমেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই যে দেখে, তবে হেয়ার দেয়ার প্লুরাল ভার্ব এনি নাম্বার, ঠিক আছে, প্লুরাল নাউনের ব্যবহার ব্যাপক প্রচলিত। দেখেন প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে এত এক্সাম্পল এত সুন্দর করে ক্লিয়ার করা আর কোনো বইয়ে আলোচনা নাই, যে যতই চিল্লাক। এই যে একটা কোশ্চিন আসছিল নাম্বারের পরে, যে এ ফিউ নাম্বার হয় কিনা, না এ স্মল নাম্বার হয়, এখান থেকে যে এইটা আসছিল প্রাইমারির একটা বা নিবন্ধনে সম্ভবত, এইটা বাজারে অন্যান্য প্রকাশনী গুলো উত্তর দিয়েছিল এ ফিউ নাম্বার, এ ফিউ প্লাস নাউন হবে অথবা ফিউ অফ দা নাউন হবে, কিন্তু নাম্বারের আগে স্মল, ঠিক আছে। তেমনি এখন স্মল বললেন আপনি বিগ নাম্বার করবেন, তা হবে না, বিগ হবে না, তখন কি করতে হবে, লার্জ করতে হবে, স্মল সাইজ আর লার্জ সাইজ। এই যে বলেন একটা স্মল সাইজ ড্রেস দেন, একটা লার্জ সাইজ, স্মল আর লার্জ। তো এটা স্মল নাম্বার হতে পারে, লার্জ নাম্বার হতে পারে, ঠিক আছে। এখানে লিটল নাম্বার হবে না, লিটল নাম্বার হবে না, তেমনি ফিউ নাম্বার হবে না, ফিউ নাম্বার হবে না। স্মল নাম্বার মানেই হচ্ছে ফিউ, স্মল নাম্বার হচ্ছে এ ফিউ। এবারে আমরা দেখে নিই, এই যে এ নাম্বার অফ এর পরিবর্তে তিনটা, আমি তিন বইয়ে তিন রকমের ব্যবহার পেয়েছি, আমি তিনটাই উঠাই দিছি। এ নাম্বার অফ ক্লিপস্টোফেলে একরকম পেয়েছি, ঠিক আছে, মেরিয়াম ওয়েবস্টারে ডিকশনারিতে একরকম পাইছি, তারপরে মানে অক্সফোর্ড ডিকশনারিতে একরকম অর্থ পাইছি, তিন জায়গায় তিন রকমই পাইছি, ক্ষেত্র বিশেষে, কখনো সাম, কখনো সেভারাল, কখনো মেনি, যখন যেটা আসে। যে এ নাম্বার অফ এর পরে সাধারণত প্লুরাল নাউন প্লুরাল ভার্ব বসে,
কিন্তু দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার, মানে দা নাম্বারে মজার একটা বিষয় দেখেন যে দা নাম্বারের ক্ষেত্রে দা নাম্বারটাই সাবজেক্ট, দা নাম্বারের ক্ষেত্রে দা নাম্বারটাই সাবজেক্ট, দা নাম্বার অফ দা স্টুডেন্টস ইজ 5, দা নাম্বার অফ দা স্টুডেন্টস ইজ 100, দা নাম্বারটাই সাবজেক্ট। আর এ নাম্বার অফ এর ক্ষেত্রে এ নাম্বার অফ এটা একটা ডিটারমিনার, এটা একটা কি বলবো যে ফ্রেজ কিন্তু কাজ করছে ডিটারমিনার হিসেবে, এ নাম্বার অফ। তো এক্ষেত্রে হেড ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের, এই হেড ওয়ার্ডটা হচ্ছে দা এ নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে হেড ওয়ার্ড, আর দা নাম্বার অফ স্টুডেন্টের ক্ষেত্রে নাম্বারটা হচ্ছে হেড ওয়ার্ড। ইংরেজি গ্রামার আমরা যত সহজ মনে করি আসলে এত সহজ না, বলাটা সহজ, কারণ বলার ক্ষেত্রে আপনার সাহস কনফিডেন্স থাকলেই হবে, টুকটাক মানে যা জানেন এটাকেই মানে সাহসের সহিত উপস্থাপন করা, এতে কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু সঠিকভাবে সচেতনভাবে জেনে বুঝে গ্রামারের নিয়ম যাতে ভুল না হয়, এক্ষেত্রে গ্রামার রপ্ত করা আসলে অনেক অনেক কঠিন। তাহলে নাম্বার অফ এর পরে দেখেন আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি, আরো ব্যবহার করতে পারবেন যে ফ্যান্টাস্টিক নাম্বার, গুড নাম্বার, গ্রেট নাম্বার, গ্রোয়িং নাম্বার, লার্জ নাম্বার, লিমিটেড নাম্বার, নেগলিজেবল, রেকর্ড, সিগনিফিক্যান্ট, সাইজেবল, স্মল, সারপ্রাইজিং, এর মাঝখানে এই যে এই জায়গায় বসাতে পারেন। কি রকম বলা হচ্ছে দেখেন, আনফরচুনেটলি এ সাইজেবল নাম্বার অফ উইমেন আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস। আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে এ সাইজেবল নাম্বার মানে কি বেশ বড় সংখ্যক কি মহিলারা আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস, তারা তাদের মানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ঠিক আছে, এখন আমি এখানে গুড নাম্বার অফ ব্যবহার করতে পারি। কি করতেছে, এ গুড নাম্বার অফ স্টুডেন্ট কোথায় যাচ্ছে, আর প্ল্যানিং, এ গুড নাম্বার অফ স্টুডেন্টস আর প্ল্যানিং টু গো অ্যাব্রোড, বিদেশে যাওয়ার পরিকল্পনা করতেছে, কারণ বাংলাদেশ নিরাপদ না তাদের কাছে। তো এখন আমরা দেখি এ নাম্বার অফ পিপুল আর প্রেজেন্ট, দেখেন এ নাম্বার অফ, এই যে অয়ার প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব বললে শেষেই থাকবে। এ নাম্বার অফ ইন্টারেস্টিং সাজেশন, ইন্টারেস্টিং সাজেশনস, নাউনটা প্লুরাল ভার্বটাও প্লুরাল, মানে কি এখানে যে অনেকগুলো মজাদার সাজেশন কি দেওয়া হয়েছে। এ নাম্বার অফ প্যারেন্টস মানে কি কিছু অভিভাবক হ্যাভ ভয়েসড মানে প্রকাশ করা, ভয়েস মানে প্রকাশ করা, ভয়েস কনসার্ন উদ্বেগ প্রকাশ করা, কি ব্যাপারে, দেয়ার চিলড্রেন সেফটি তাদের সন্তানের নিরাপত্তার বিষয়। তো একটা মজার বিষয়, আপনারা যদি সেন্টেন্স অ্যানালাইজ করে পড়েন, ইংরেজি আপনাদের কাছে একদম সত্যিকার অর্থে খুবই সহজ, খুবই সহজ। আপনারা যেভাবে আপনাদের মানে কি বলবো যে ট্রেডিশনাল মেথডে আমাদের দেশের শিক্ষকরা আপনাদেরকে শেখায়, এইভাবে কিয়ামত পর্যন্তই শিখতে থাকবেন, ওই যে বলে কিপ লার্নিং। কিন্তু আপনাদের যেটা কি বলবো যে এক্সপেক্টেড ইমপ্রুভমেন্ট এটা কখনোই পসিবল না। আপনার নিজে থেকে নিজের ভেতর থেকে শেখার আগ্রহটা জাগাতে হবে এবং যে কোনো জায়গা থেকে এটা শেখার চেষ্টা করতে হবে। কিভাবে, ধরেন আমরা এখানেই পড়লাম, তাহলে এ নাম্বার অফ এটা ডিটারমিনার, তো এইটা আমাদের হেড ওয়ার্ড পিপুল, ঠিক আছে প্লুরাল, তাহলে পিপুল এর পরে কি হয় আমাদের ভার্বটা প্লুরাল হয়, পিপুল আর প্রেজেন্ট। তাই দেখেন এ নাম্বার অফ এটা ডিটারমিনার, তাহলে এই যে ইন্টারেস্টিং সাজেশন এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হচ্ছে নাউন ফ্রেজ। ভালো কথা, এ নাম্বার অফ এর পরে নাউন বা প্লুরাল নাউন ফ্রেজ বসে। এখন এখানে দেখেন এ নাম্বার অফ প্যারেন্টস এটা পুরোটা মিলিয়ে আবার নাউন ফ্রেজ। এখানে এ নাম্বার অফ পিপুল, ঠিক আছে, নাউন প্লাস ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা ভার্বের সাবজেক্ট হয়েছে। এইভাবে যদি অ্যানালাইজ করে পড়েন, ঠিক আছে, এটা পুরোটা মিলিয়ে আবার নাউন ফ্রেজ, ঠিক আছে, ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেমন নাউন ফ্রেজ, তেমনি ওর সামনে ডিটারমিনার বসালে ওই ডিটারমিনার সহকারে এটা নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজ এইটা সাবজেক্ট। তখন কি হবে, আপনার ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন একদম ডালভাত হয়ে যাবে। আমি পানি টানি বলতে পারবো না, কারণ তেল মারার মতো ধৈর্য আমার নাই, প্রাণের কলিজার ভাইটাই এইভাবে বলার, কারণ আপনারা আমার কাছে শিক্ষার্থী। একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা কখনো মানে এই অন ডিউটি কাজে আমার কাছে আপনারা কখন ভাইও না সন্তানও না, সন্তান তুল্য। কিন্তু কি বললাম যে আপনারা আমার কাছে শিক্ষার্থী, আপনাদের সঙ্গে আমার রিলেশনটা কি বলবো যে শিক্ষক শিক্ষার্থী, এটাই। এর বাইরের জগতে এটা অনেকে মিস ইন্টারপ্রেট করে যে আমাকে নাকি স্যার ছাড়া অন্য কিছু বলা যাবে না। অবশ্যই বলা যাবে, পড়ানোর ক্ষেত্রে জিজ্ঞাসার ক্ষেত্রে এটা একটা কি বলবো যে মানে এটা একটা এটিকেট, এটা একটা শিষ্টাচার যে আপনি আমাকে জিজ্ঞেস করলে এটা একটা বিনয় জি স্যার আমার এটা শেখার প্রয়োজন। হ্যাঁ, এর বাইরে পার্সোনালি দেখা হলে ভাই আপনি কেমন আছেন, বা আঙ্কেল আপনি কেমন আছেন, বয়স তো কম হলো না, 37 হয়ে গেছে ধরেন, বা চাচা মামা যেটাই মানে সামঞ্জস্যপূর্ণ আপনি বলতেই পারেন। কেন, আমাকে কি আমার যেগুলো বন্ধু বান্ধব আছে তুই তাকে ওরা কি আমাকে স্যার বলে, আমার বাপকে আমাকে স্যার বলবে, এগুলো লজিক্যাল। আপনার ধরেন মামা একজন শিক্ষক, আপনি স্কুলে তাকে কিন্তু স্যারই বলেন, বাসায় মামা বলতেছেন। আপনার পিতাও যদি শিক্ষক হয়, ক্লাসে আপনি তাকে কি বলতেছেন, স্যার, কিন্তু বাড়িতে এসে মানে আউট অফ
স্কুলের বাইরে আপনি কি করতেছেন তাকে বলতেছেন, মানে ব্যক্তিগত যে পার্সোনাল রিলেশন, ঠিক আমার ক্ষেত্রে সিমিলার ইজ দ্য কেস ফর মি। কিন্তু এটাকে মিস ইন্টারপ্রেট করার কোনো মানেই হয় না। কিছু এই যে বললাম কিছু বাঞ্চদ আছে যারা অল টাইম আমার পিছনে পড়েই থাকে কিভাবে আমাকে যতটা নেগেটিভলি রিপ্রেজেন্ট করা যায়। ভালো করতে থাকো, সমস্যা কোথায়? নেগেটিভ মানে এই যে তারা যে নেগেটিভ মার্কেটিং করে আমার জন্য, এটা আমার জন্য কিন্তু আল্লাহর রহমতে অলওয়েজ পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। তাহলে পরেরটা দেখি। এই যে দেখেন, এ নাম্বার অফ প্যারেন্টস হ্যাজ ভয়েস কনসার্ন, উদ্বেগ প্রকাশ করছে। এখন দেখেন প্রেপোজিশনকে আমরা কোথায় নিয়ে আসি? এই যে দেয়ার চিলড্রেন সেফটি, এইটা নাউন ফ্রেজ। চিলড্রেন সেফটি পসেসিভ প্লাস নাউন, এটাও নাউন ফ্রেজ, এটা আর একটা পসেসিভ। ঠিক আছে, এখানে এটা হলো ডাবল পসেসিভ। তো ভালো কথা, যখন আমি একটা নাউন ফ্রেজকে আর একটা নাউনের সাথে যুক্ত করব আমার অবশ্যই প্রেপোজিশন লাগবে। ঠিক আছে, এখানে দেখেন এ নাম্বার অফ প্যারেন্টস, এইটা নাউন ফ্রেজ, এইটা ভার্ব, এটা সাবজেক্ট। হ্যাঁ, হ্যাভ ভয়েস কনসার্ন, তো এইটা আমাদের হ্যাভ ভয়েসড, এইটা হলো ভার্ব ফ্রেজ। তারপরে আসেন কনসার্ন, এটা অবজেক্ট, এটা পুরোটা মিলিয়ে। ঠিক আছে, কনসার্ন কি সংক্রান্ত? কনসার্ন অ্যাবাউট দেয়ার চিলড্রেন সেফটি, এটা পুরোটা মিলিয়েই অবজেক্ট, পুরোটা মিলিয়েই অবজেক্ট। তো এখন এটা পুরোটাই নাউন ফ্রেজ, কনসার্ন অ্যাবাউট। তাহলে নাউনের সাথে প্রেপোজিশন যুক্ত করেন, পরে আর একটা নাউন ফ্রেজ নেন। ঠিক আছে, এই যেমন দেখেন এইভাবে, বে অফ বেঙ্গল, মানে নাউন প্রেপোজিশন নাউন। এবারে আসেন দেখেন, এ নাম্বার অফ ইলনেসেস, যদি নাউনের শেষে বা ভার্বের শেষে ডাবল এস থাকে, দুটো এস থাকে, আমাদেরকে ইএস যুক্ত করতে হবে। নাউনের ক্ষেত্রে ইয়েস, ঠিক আছে, ভালো কথা। তাহলে কি হচ্ছে? এ নাম্বার অফ ইলনেসেস আর ইন্টায়ারলি অ্যাভয়েডেবল। এখন দেখেন এটা কোন ফ্রেজ? ইন্টায়ারলি অ্যাভয়েডেবল, এখানে আমাদের হেডওয়ার্ড হচ্ছে অ্যাভয়েডেবল। এখন এই হেডওয়ার্ডকে মডিফাই করছে ইন্টায়ারলি, এটা পুরোটা মিলিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর কারণটা কি দেখেন, এ নাম্বার অফ ইলনেসেস এটা সাবজেক্ট, তার এই ইলনেসটাই হচ্ছে অ্যাভয়েডেবল, এটা আমাদের কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, তো যদি হেডওয়ার্ড হয় তার মানে এটা ফ্রেজ স্ট্রাকচারে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ নাম্বার অফ, ঠিক আছে, আর্টিফ্যাক্টস, সেক্ষেত্রে কি হচ্ছে? ওয়ার ফাউন্ড এট দ্য এক্সকাভেশন সাইট। এই যে প্রিপোজিশন শনাক্ত আসছিল বিসিএস এ, কি আসছিল? দা দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ, দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ। তো পাসটা কি? প্রিপোজিশন, পার্টিসিপাল প্রিপোজিশন। দেখেন, দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। ভিলেজের জায়গায় আপনি টাউনও লাগাতে পারেন, সিটিও লাগাতে পারেন, বা দেশের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। দা রিভার দা নীল, ঠিক আছে, ফ্লোস পাস্ট ইজিপ্ট। তো ভালো কথা, এই জায়গায় আমরা যেভাবে ব্যবহার করেন, তাহলে এখানে পাঁচটা কি? প্রেপোজিশন। তাহলে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। একটা কথা সবসময় মনে রাখবেন, ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নাই, আর ইনট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট নাই না। তো ইনট্রান্সিটিভ ভার্বের সাথে যদি আমরা অ্যাডভার্বিয়াল অবজেক্ট যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? একটা প্রেপোজিশন নিতে হবে, তারপরে ওর পরে নাউন ফ্রেজ বসাতে হবে। এখন নাউন ফ্রেজ স্ট্রাকচারে ইন্ডিভিজুয়াল একক নাউনও বসতে পারে, আবার একক কোনো প্রোনাউনও বসতে পারে। তাহলে আমরা দেখি, যেমন দেখেন, আই want to talk to you, ভালো কথা, I want to talk to you। তাহলে এই want এর সাথে আমি যদি এই টককে যুক্ত করতে চাই, ট্রেডিশনাল গ্রামারে টু কিন্তু প্রেপোজিশন, কিন্তু মডার্ন গ্রামারে বেস ফর্মের আগে টু থাকলে এই টুটাকে আমরা বলি ইনফিনিটিভ মার্কার। পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার কোশ্চেন, যদি বেস ফর্মের আগে টু থাকে, তাহলে এটা কি হবে? এইটা হবে ইনফিনিটিভ মার্কার। এটা সুন্দর একটা প্রয়োগ আমি এখনই দেখাচ্ছি। তাহলে এই ভার্বকে আবার আমি কার সাথে, এটা কি ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। টক কি ভার্ব? ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এই যে প্রোনাউনকে আমি যুক্ত করব, এই প্রোনাউন, একক প্রোনাউন গুলো, আই লাভ ইউ, আইটা নাউন ফ্রেজ, লাভটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ইউটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে ইন্ডিভিজুয়াল নাউন বা প্রোনাউনও ফ্রেজ স্ট্রাকচারে এরা নাউন ফ্রেজ। তাহলে টক টু ইউ, এই যে টুটা এখানে প্রেপোজিশন, এখানে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, কারণ টু এর পরে আছে বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, আর এটা হচ্ছে প্রেপোজিশন। যদি টু এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, অথবা টু এর পরে কোনো নাউন থাকে, অথবা টু এর পরে কোনো প্রোনাউন থাকে, তখন বোঝা যাবে যে ওরা
অবজেক্ট হিসেবে বসেছে, প্রেপোজিশন অবজেক্ট নাই, তার মানে ওই টুটা প্রেপোজিশন। আর যদি টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ধরে নেবেন, মানে নিশ্চিত হবেন ওই টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভের সূচক আর কি, ক্লজ মার্কার যেমন বলি, ইনফিনিটিভ মার্কার, মেকার না কিন্তু মার্কার। তাহলে আমরা এই যে এখানে দেখে নিই এ নাম্বার অফ আর্টিফ্যাক্টস, এটা নাউন ফ্রেজ, প্রথম কথা হলো নাউন, আর এটা হলো ডিটারমিনার, এটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। তাহলে এটা ভার্বের সাবজেক্ট। ওয়ার ফাউন্ড, এই যে পাওয়া গেল, ফাউন্ড, ফাইন্ড মানে পাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, পাস্ট পার্টিসিপলটাও ফাউন্ড। আবার ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, যে আই ফাউন্ড, মানে ফাউন্ড থেকে তখন কিন্তু ফাউন্ডেড হবে, আই ফাউন্ডেড দ্য স্কুল, বা হি ফাউন্ডেড দ্য স্কুল, অথবা দ্য স্কুল ওয়াজ ফাউন্ডেড। ফাউন্ড যখন প্রতিষ্ঠিত করা হবে তখন ওর পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্মে ইডি যুক্ত করা লাগবে। আর ফাইন্ড থেকে যখন হবে তখন এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হবে ফাউন্ড। যে আমার কাছে সিনেমাটা কি মনে হলো, উপভোগ্য মনে হলো, যে আই ফাউন্ড দ্য ফিল্ম বা আই ফাউন্ড দ্য মুভি এনজয়েবল। ঠিক আছে, আমার কাছে মুভিটা বিরক্তিকর মনে হলো, আই ফাউন্ড দ্য মুভি বোরিং। অথবা বলতেছে আই ফাউন্ড দ্য মুভি ওয়ার্থ ওয়াচিং, আই ফাউন্ড দ্য বুক ওয়ার্থ রিডিং। এই যে ফাউন্ড এট দ্য এক্সকাভেশন সাইট, এই যে এক্সকাভেশন সাইট, ভালো কথা, এটাও নাউন ফ্রেজ। এর আগে ডিটারমিনার ব্যবহার করলেন এই দা সহকারে, এটাও নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজের আগে প্রেপোজিশন, তো এই টোটাল মিলিয়ে হলো এটা প্রেপোজিশনাল ফ্রেজ। তারপরে আসেন এ নাম্বার অফ সিম্পলিফিকেশনস, একই কথায় হ্যাভ বিন মেড, এই যে করা হয়েছে, সিম্পলিফিকেশন মানে সরলীকরণ করা হয়েছে। কোথায় করা হয়েছে? হ্যাভ বিন মেড, এটা প্যাসিভ করা হয়েছে। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যদি কোনো ট্রান্সিটিভ ভার্বকে প্যাসিভ করা হয় তখন ওটা ট্রান্সিটিভ থাকে না, ওর ট্রান্সিটিভিটি হারিয়ে ফেলে, ওর ট্রান্সিটিভিটি হারিয়ে ফেলে, তখন এটা হয়ে যায় ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন দেখেন, হি ওয়াজ বর্ন বা আই ওয়াজ বর্ন ইন 1989, আমি 1989 সালে জন্মগ্রহণ করছি। তাহলে আই ওয়াজ বর্ন, বর্ন এখানে কোন ধরনের ভার্ব? এটা প্যাসিভ হয়ে গেছে, তার মানে এর ট্রান্সিটিভিটিটাও হারিয়ে ফেলছে, এরপরে আর অবজেক্ট নাই, তখন এটা অবশ্যই হবে ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বেরই প্যাসিভ হয়, প্যাসিভ হওয়ার পর ওইটা ট্রান্সিটিভ থাকে না, মনে রাখবেন, পরীক্ষায় আসে কিন্তু। এটা নিয়ে অনেক শিক্ষার্থীর কনফিউশনও আছে। নেক্সট, তাহলে দেখেন হ্যাভ বিন মেড, এই ভার্বকে আমি যুক্ত করলাম এই নাউন ফ্রেজের সাথে, মানে এখানে এ অবজেক্ট নিতে পারতেছে না, তো অবজেক্ট নিতে গেলে আমাকে লাগান লাগবে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। একটা হলো আমরা অবজেক্ট করি, সেটা নাউন বা নাউন ফ্রেজ, নাউন ইকুইভ্যালেন্ট হয়, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তো সেক্ষেত্রে প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের শেষে নাউন থাকবে, ঠিক আছে, হেড ওয়ার্ডটাও হবে নাউন। অনেক ক্ষেত্রে সামনে প্রি মডিফায়ার থাকতে পারে, পরে পোস্ট মডিফায়ার থাকতে পারে। তো দেখা হোক, এই যে দেখেন এ সিগনিফিক্যান্ট নাম্বার, এই যে কোথায় সিগনিফিক্যান্ট, এই যে সিগনিফিক্যান্ট। তাহলে এইভাবে আমি আপনাদেরকে বইয়ে উপস্থাপন করে দিয়েছি, এইভাবে অ্যাক্রস দ্য গ্লোব, আই গ্যারান্টি, এইভাবে আপনাদেরকে এত সহজভাবে এই রুলসটা, মানে কি বলবো, যে জেনারেল রুল এবং এর সাথে এক্সেপশন গুলো উপস্থাপন করে কখনো দেওয়া হয় নাই। আমি প্রথমে ফর দ্য ফার্স্ট টাইম এগুলো প্রেজেন্ট করি, পরবর্তীতে এদেশে চুতিয়া কপিবাজ রাইটারের অভাব নাই, তারা বিন্দু মাত্র ক্রেডিটও দেয় না। পরের দিকে দেখেন, এই যে এ গুড নাম্বার অফ পিপল, এটি গুড নাম্বার আছে, এ গুড নাম্বার অফ পিপল, ঠিক আছে, আর সাফারিং ফ্রম, এই যে দেখেন আর সাফারিং, এটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে ভুগতেছে একটা, মানে বেশ সংখ্যক বা বড় সংখ্যক লোকজন কি করতেছে, ভুগতেছে কিসে? দা ডিজিজ। এই যে দেখেন, তাহলে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। এখন আমার অ্যাডভার্বিয়াল অবজেক্ট লেওয়ার জন্য প্রেপোজিশন লাগবে, এরপরে প্রেপোজিশনের পরে কি বসে? নাউন ফ্রেজ। তার মানে প্রেপোজিশনাল ফ্রেজের শুরুতে কি থাকে? ঠিক আছে, প্রেপোজিশন, আর শেষে নাউন থাকে, বা প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এরা ফাংশনাল। আর একটা বিষয়, প্রেপোজিশনাল ফ্রেজ গুলো যদি ভার্বের আগে ক্ষেত্র বিশেষে পরে আমরা দেখি, সাধারণত ভার্বের আগে যদি নাউনের হেড ওয়ার্ডটাকে মডিফাই করে, মানে ওই নাউনের পরে বসে মডিফাই করে, সেক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজটা ফাংশনালি হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, এদেরকে আমরা বলি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। আর এরা যদি ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে, তখন এদেরকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
বা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখেন ফ্রম দ্য ডিজিজ, এই রোগে ভুগতেছে কোথায়, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এই থ্রু আউট এইটা প্রিপোজিশন, আর দ্য ওয়ার্ল্ডটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এটা পুরোপুরি মিলিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এখানে এর ফাংশনটা হইছে, এই যে বললাম ফাংশনালি এরা হয় যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর নাউনকে মডিফাই করলে, সাবজেক্টকে মডিফাই করলে এরা হয় সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন এই যে লিমিটেড আছে, কোথায় লিমিটেড, উপরে ছাড়ে আসলাম, এই যে দেখেন স্মল, নেগলিজিবল, লার্জ, লিমিটেড। লাস্টের লিমিটেডের এক্সাম্পল দেখেন, লিমিটেড, ঠিক আছে, নাম্বার অফ ডকুমেন্টস মানে কি সীমিত সংখ্যক, ঠিক আছে, মানে কয়েকটা আর কি, ডকুমেন্টস ফ্রম দা পিরিয়ড, এই যে দেখেন ফ্রম দা পিরিয়ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা, এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এটা মডিফাই করছে ডকুমেন্টসকে, ঠিক আছে, এটা পরে বসছে, পোস্ট মডিফায়ার পরে বসে, তাহলে এই ডকুমেন্টস এর হিসাবে এটা ফ্রম দা পিরিয়ড, এইটা এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন দেখেন আর স্টিল এক্সটেন্ড, এখন আছে আনফরচুনেটলি এ সাইজেবল, এই যে দেখেন নাম্বার অফ আওয়ার উইমেন আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস। তো এই যে দেখেন ডিপ্রাইভড, এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আমার যদি এই নাউন ফ্রেজের সাথে যুক্ত করতে যাই, আমার একটা লাগবে প্রিপোজিশন। কারণ দেখেন ট্রান্সিটিভ ভার্ব প্রিপোজিশন অবজেক্ট নাই, কিন্তু অ্যাডজেক্টিভ তো অবজেক্ট নেয় না। অ্যাডজেক্টিভ কি অবজেক্ট নাই? অ্যাডজেক্টিভকে পরবর্তী নাউন ফ্রেজের সাথে যুক্ত করার জন্য ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে প্রথম কথা হলে এটা নাউন, নিজে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ লাগালাম এটাও নাউন ফ্রেজ, ডিটারমিনার লাগালাম এটা মিলিয়েও নাউন ফ্রেজ। তো প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বা নাউন ফ্রেজ বসে। তো আমরা অ্যাডজেক্টিভকে যদি আরেকটা নাউন ফ্রেজের সাথে যুক্ত করতে যাই, তো অবশ্যই আমাদের কি লাগবে? প্রিপোজিশন লাগবে। এবার দেখেন দ্য নাম্বার অফ আনএমপ্লয়েড, এক্ষেত্রে দেখেন দ্য নাম্বার অফ আনএমপ্লয়েড প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ কেন বসলো? এটা তো আপনাদের কোশ্চেন আসতে পারে, এখানে আমার দা কেন হলো না, যে দা আনএমপ্লয়েড। এখানে ভাই আসলে আমার করার কিছু নাই, এটা অ্যাজ পার দ্য রুল অফ মাইকেল সোয়ান, আমি এটা মাইকেল সোয়ানের বইয়ে পেয়েছি, আর একটা কোথায় জানি পেয়েছি, ঠিক আছে, যে এখানে দা লাগবে না। আনএমপ্লয়েড মানেই আনএমপ্লয়েড পিপল, এই সেন্স দিচ্ছে। তো প্রিপোজিশনের পরে দা নাম্বার অফ, এখানে কিন্তু দা আনএমপ্লয়েড হওয়ার কথা। তো এটা যদি মাইকেল সোয়ানের বইয়ে যেহেতু লেখা আছে, আমার তো কিছু করার নাই। আমাদের দেশের প্রশ্নকর্তা যারা আছে তারা কপি মারলে মাইকেল সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস এই বই থেকেই কপি মারবে। তারা তো দেখা যায় যে আমার বই থেকে আমি নতুন উদাহরণ দিলেও তারা কপি করবে না। ইগো, যে এই ছেলেকে স্পেস দেবো, এই লোককে আমি বাংলাদেশে স্পেস দেব, তাকে আমি গ্রেট হওয়ার সুযোগ দেব। বাংলাদেশ এমন হলো চুতিয়া খানা ফ্যাক্টরি, এখানে কেউ কারো ভালোটা চায় না। আপনাদের কি মনে হয়? খুঁজে দেখবেন আমার 2% শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশারও পাবেন না, সবই নেগেটিভ। এখন আমার বই কেন কিনে? প্রয়োজন, অমুক অমুক কিনছে, আমি না কিনলে পিছিয়ে যাব, ঠিক আছে। কোয়ালিটি বা এই বই এগুলো সঠিক আনসার আছে, প্রশ্নকর্তা কোথা থেকে কপি করে কি উত্তর নাই, এইভাবেই বইটা সাজানো। এই বই না পড়ে অন্য বই পড়লে তো অন্য বইয়ে ভুল উত্তর, ভুল ব্যাখ্যা, এগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েই দিয়েছি। এই ডর যে না এই বইটা আমাকে কিনতে হবে, এই তাদের আর্জেন্ট কি বলবো যে নিডের কারণেই তারা আমার বইটা কিনে, তাছাড়া তারা আমার বই কিনতো না। কারণ বাংলাদেশিরা কখনোই একজন আরেকজনকে রেসপেক্ট দিতেই জানে না। বাইরের দেশগুলো হলে হয় কি জানেন, একটা ভালো কাজ একজন শুরু করলে অন্যরা তাকে এসে সহযোগিতা করে। এই যে আমি বললাম আমি একটা মসজিদ করতে গেলাম, আমার উচিত ছিল পাশাপাশি আর একটা উদাহরণ দিয়ে, আমার এলাকাতে একটা ঈদগাহ করা লাগবে। তো এই ঈদগাহ আছে, জায়গা বাড়াতে হবে, আমি 5 থেকে 10 লাখ টাকা লাগলে দিতে চাইলাম, এটা নিয়ে হয়ে গেছে পলিটিক্স। কে বলছে আমি টাকার গরম দেখাইছি, কে বলছে আমার পূর্বপুরুষরা এখানে জমি দিছে, সেখানে নিজেকে অংশীদার বানাতে চায়। রাগ ধরেছিলাম, না হলে ওখানেই মায়ের লাগাতাম। এরকম বহুত জনশ্রুতি রিউমার আমার কানে আসছে, যেগুলো শুনে আমি সত্যিকার অর্থে খুবই কষ্ট পাইছি। যে ভালো কাজ করতে গেলে সমাজে, এই যে আমি যে এখানে যে বাসায় দাঁড়িয়ে আছি, বাসার সামনে রাস্তাটা করে দিয়েছিলাম 1,19,000 টাকা খরচ করে, প্রতিহিংসা থেকে রাস্তাটাই তুলে ফেলা হয়েছে। এখন রাস্তাতে কাদো পানি এগুলো জমে আছে। ওই রাস্তা নিয়ে শেষে আমি অ্যাটেম্পট টু মার্ডারের মামলা, পুলিশে হয়রানি ভালোই ফেস করছি। তো এটা হলো চুতিয়াদের ফ্যাক্টরি। আপনারা বড় বড় কথা বলতে আসেন, কজন আপনারা জীবনে দেখছেন? আমার জীবনে আমি ওই যে বললাম 1 টাকা থেকে পায়ে হেঁটে পায়ের চামড়া ক্ষয় করে উপার্জন করা শিখছি। বাপের লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও নিজের চেষ্টায় আল্লাহর রহমতে আমার জীবনে অসংখ্য উত্থান পতন গেছে। জীবনের কঠিন জায়গাগুলো সবগুলাই দেখছি, তারপরেও বিবেক এখনো ছাড় দিয়ে যাচ্ছি, ভালো থাকার চেষ্টা করো। আল্লাহর রহমতে এখনো চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম কখনো একবার ডাইভার্ট হয়ে যেতেই পারে, অসম্ভব কিছু না সামনে, তখন বুঝবেন মজা কি জিনিস। ওই যে অনেকে আজে বাজে রিয়েল আইডি থেকে গালি গালাজ করেন, মা বাপ তুলে গালি দেন। ভাই আপনি বাংলাদেশের যে প্রান্তে হন, আমি চাইলে আপনাকে ট্রেস আউট করে উপযুক্ত শিক্ষাই দিতে পারি। আবার আপনারা কিন্তু অনেকে লিস্টও আছেন, স্ক্রিনশট রাখি, তার রাখি, সময় মতো আবার আপনাকে বোঝানো হবে।
তাহলে কি হচ্ছে দ্য নাম্বার অফ আনএমপ্লয়েড, এই জায়গায় দা বসতো মাইকেল সোয়ানের বই, এটা তারাই জানি যেহেতু মাইকেল সোয়ান একজন মডার্ন গ্রামারিয়ান, অন্যতম লিডিং গ্রামারিয়ান ইংলিশ গ্রামার উপর, তো রাইজিং র্যাপিডলি, তো ভালো কথা। দা নাম্বার অফ, এই যে এল্ডারলি, ঠিক আছে, একই বিষয় সেম, এখানে যেমন অ্যাডজেক্টিভের আগে আমি দা ব্যবহার করতে পারলাম না, এখানেও দা এল্ডারলি হবে না। দা নাম্বার অফ পিপল প্রেজেন্ট, এখন এখানে দেখেন দা নাম্বার অফ পিপল প্রেজেন্ট, এই প্রেজেন্টটা প্রেজেন্ট পিপল হবে না, এটা হবে পিপল প্রেজেন্ট, হু ওয়ার প্রেজেন্ট, হু ওয়ার প্রেজেন্ট, এটা